আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি জৈব রসায়নের সমানতা টপিক নিয়ে আলোচনা করব। তো আমি বলেছিলাম যে জৈব রসায়নের সমানতা টপিক দিয়ে আমি শুরু করব, কারণ এর আগে কিন্তু আমি নামকরণের কিছু লেকচার আলোচনা করেছিলাম আর জৈব যৌগ ভাঙার নিয়মটা আলোচনা করেছিলাম। কাজেই আজকে আমি সমানতা টপিক থেকে শুরু করব এবং এমনভাবে তোমাদের করাবো যেন ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্লাস এমসিকিউ দুই জায়গায় হয়ে যায়। এবং যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বুয়েটে পরীক্ষা দিবা বা কুয়েটে পরীক্ষা দিবা, তাদের জন্য হয়ে যাবে। এবং এছাড়া যারা একাডেমিকের জন্য জৈব যৌগ পড়াশোনা করতেছো আর কি, তো আমার মনে হয় যে এই লেকচারগুলো যদি ফলো করো তাহলে সব জায়গায় কভার হবে ইনশাল্লাহ। কারণ আমি খুঁটিনাটি সব কিছু এখানে করাবো একদম বিশ্লেষণ করে, যাতে করে তোমার কনসেপ্টটা ফুল ক্লিয়ার থাকে সমানতায়। ওকে, তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, সমানতা টপিক লিখেছি এবং সমানতা আমাদের আসলে কি জিনিস, আসলে এখানে কয়েকটা প্রকারভেদ লিখেছি। তো এই প্রকারভেদ জানার জন্য আগে আমাকে জানতে হবে সমানতা জিনিসটা আসলে কি। সমানতা জিনিসটা হচ্ছে যে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্যর পার্থক্য পরিলক্ষিত হয়, এটাই আসলে তোমার সমানতা। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে এরকম একটা যৌগ দিলাম, ধরো তোমার C3H8O, ধরো এরকম একটা কোনো যৌগ দিলাম এবং তুমি যদি এটাকে ভাঙো তাহলে দেখো এটা এরকমভাবে ভাঙা যেতে পারে, CH3 CH2 CHOH এ ভাঙা যেতে পারে। অথবা তুমি যদি চাও যে আমি এটাকে কীভাবে ভাঙবো, তাও এভাবে ভাঙা যেতে পারে। তো এটা আসলে কীভাবে ভাঙা যায় এটা আমি পরে দেখাবো আর কি, বিশ্লেষণ করবো। এখন আপাতত জাস্ট একটু বোঝায় দেখো যে এই জিনিসটাকে তুমি যদি একটু ভাঙো, দেখো এটাকে তুমি যদি ভাঙো, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে C3H8O আসবে না, আবার এটাকে করলো C3H8O আসবে না। দেখো এখানে খেয়াল করো, দুইটা যৌগেরই আণবিক সংকেত কিন্তু এক, আণবিক সংকেত এক, কিন্তু দুইটা যৌগের গাঠনিক সংকেত ভিন্ন। একটার গাঠনিক সংকেত দেখো অ্যালকোহল পেয়েছি এবং আরেকটার গাঠনিক সংকেতের জন্য আমি ইথার পেয়েছি। এখন এই অ্যালকোহল আর ইথারের যে গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের কিছু বৈশিষ্ট্যর পার্থক্য পরিলক্ষিত হবে, মানে দুইটার পার্থক্য একরকম হবে না। দ্যাট মিনস এটার গলনাঙ্ক এটার গলনাঙ্ক এক হবে না, এটার স্ফুটনাঙ্ক এটার স্ফুটনাঙ্ক এক হবে না, এটা যেভাবে ভাঙবে রাসায়নিক বিক্রিয়া এটা সেরকমভাবে ভাঙবে না। কাজে এই যে কিছু পার্থক্য সৃষ্টি হচ্ছে, এটাই আসলে মেইনলি কি সমানতা। অর্থাৎ আণবিক সংকেত এক থাকবে কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হওয়ার কারণেই আমরা বলতেছি এই জিনিসটা সমানতা। এবং এই যৌগটাকে আসলে কতভাবে লেখা যায়, সেই যৌগের সমানতার ডিজিট ততটা। ধরো এই যৌগটাকে যদি আমি আরও একভাবে লিখতাম তাহলে তুমি কি বলবা, সেই যৌগটার সমানতা কয়টা? সেই যৌগের সমানতা তিনটা। বুঝতে পারছো? এই যে এখানে যদি আরেকটা লিখতাম তাহলে হতো তিনটা। এমন ধরো আমি পেন্টেন বললাম, পেন্টেনে দেখা যাচ্ছে চারভাবে লেখা যায়, তাহলে সমানতা চারটা, এরকম আর কি। অর্থাৎ কোনো একটা আণবিক সংকেত থাকবে, ওই আণবিক সংকেতকে গাঠনিক সংকেত হিসেবে কতভাবে লেখা যায় সেটা হচ্ছে সমানতার সংখ্যা। তো এই সমানতার সংখ্যা কীভাবে বের করা যায় বা শর্ট কিছু টেকনিক আছে, সব কিছু করা যায় না, যতটুকু করা যায় আমরা সেই সমানতার ডিজিটগুলো করব। কিন্তু আমাদের মেইন যে টার্গেট থাকবে সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার থাকা। কারণ এখান থেকে যদি রিটার্ন আসে তখন তুমি শর্টকাট দিয়ে আসলে হবে না। তোমার রিটার্নে কখনোই বলবে না এই যৌগের সমানতা কয়টা, এটা কখনো বলবে না। তোমার বলবে যে এই যৌগের সমানতা যে কয়টা হয় সে কয়টা লেখো, তুমি লেখো। যেমন এমসিকিউতে আসতে পারে, দেখা যাচ্ছে যে কি যে এটা সমানতা কয়টা, তিনটা। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বলবে না এটা সমানতা কয়টা লেখো, বলবে কি এটা যে সমানতা কয়টা হয় ভেঙে যেগুলো এক ব্যাখ্যা সহ লেখো আর কি। বুঝতে পেরেছো বিষয়টা? কাজেই তোমার যে কয়টা ডিজিট হয় সেগুলো তো জানতেই হবে, পাশাপাশি আমাদের জানতে হবে কি যতভাবে ভাঙা যায় সেটা কীভাবে লেখা যায় সেটা আমাদের জেনে রাখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে গেল সমানতার বিষয়টা কি, যে সমানতার ডেফিনেশনটা আমরা জানলাম। এবার আমরা দেখো লিখেছি সমানতা আসলে কত প্রকার হতে পারে। প্রধানত দুই প্রকার, একটা লিখেছি গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টিরিও সমানতা। তো গাঠনিক সমানতার ভিতরে আসলে বিভিন্ন স্টেপ আছে, তো এর আস্তে আস্তে আগাবো আর কি। আমি একদম যেটা বললাম আর কি বেসিক থেকে শুরু করবো। তাদের ধৈর্য না হারিয়ে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো যেটা বলতেছিলাম যে গাঠনিক সমানতার আমাদের আসলে পাঁচটা প্রকার আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে চেইন সমানতা, একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে কার্যকারী মূলক সমানতা, একটা হচ্ছে মেটামারিজম, অ্যান্ড লাস্ট লিখেছে দেখো টোটোমারিজম। তো এখন ডেফিনেশনগুলো একটু বুঝি। চেইন সমানতা আসলে কি? চেইন সমানতা, দেখো চেইন সমানতা কি, আসলে তোমার যৌগটার আণবিক সংকেত একই থাকবে আর আমরা অপর একটা যে যৌগ লিখবো সেটা চেইন হিসেবে লিখবো। এবং সেই যৌগটার আসলে কি যে তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, অন্যান্য যৌগের ক্ষেত্রেও আসতে পারে। আমি যেটা বলতেছি যে এখানে আমরা যে জিনিসগুলো লিখতেছি অবস্থান সমানতা অনেক যৌগের হতে পারে, আবার কি তোমার চেইন সমানতা অনেক যৌগের হতে পারে। কিন্তু ইন জেনারেল পরীক্ষায় যেগুলো আসে বা যেগুলো আসতে পারে আমি সেইগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকবো। আমি হিউজ
অংশ টেনে নিয়ে আসবো না, আমি জাস্ট কিছু বেসিক তোমাদের দিয়ে দিব। যদি এই বেসিক তোমাদের ভিতরে থাকে তাহলে অন্য যে কোনো যৌগ আসলে তোমরা করতে পারবা। ওকে, তো দেখো চেইন সমানতার প্রথম কথা লিখেছি অ্যালকেন। তো চেইন সমানতা জেনারেলি অ্যালকেনের ক্ষেত্রে আসলে মেইনলি খাটে। তো আমরা কিছু স্যাম্পল দেখি। দেখো চেইন সমানতা বলতে আসলে কী বোঝাচ্ছি, ধরো তোমাকে যদি আমি বলি অ্যালকেন, 3 কার্বনের অ্যালকেন, তুমি বলবা কি যে ভাই C3H8 হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে প্রোপেন। তোমরা জানো যে কার্বন যা থাকবে তার থেকে দ্বিগুণ, তার থেকে 2 যোগ করলে আমার সেটা পাই কি অ্যালকেন, তাহলে এটা প্রোপেন। তো এখন তুমি যদি এটাকে ভাঙতে চাও তাহলে যেটা হবে দেখো খেয়াল করো CH3 CH2 CH3 এইটা, ঠিক আছে। এখন আমরা এই যৌগকে চেইন হিসেবে লিখবো, চেইন। যদি চেইন হিসেবে লিখতে চাই দেখো তাহলে কীভাবে লেখা যায়, CH3 CH3 দেখো। তো এইটাকে তুমি যদি চেইন হিসেবে লিখতে চাও তাহলে এরকম লেখা যায়, কিন্তু আসলে এই জিনিসটাকে যখন তুমি এই জিনিসটাকে চেইন হিসেবে লিখতেছো তখন কি কোনো পার্থক্য আছে এই দুইটার ভিতরে? পার্থক্য কিন্তু হচ্ছে না। কারণ কি দেখো, এই যে এটাকে ঘুরায় লিখলে এটা চলে আসে, তুমি যদি এটাকে ঘুরায় লেখো এই যে এই জিনিসটা যে কথা, এই জিনিসটা সেম কথা। কারণ কি দেখো যে কোনো একটা জিনিস আছে এরকম এরকম ঝুলে আছে, এখন এটাকে তুমি ঘুরাই দাও তাহলে তো এটা পেয়ে যাচ্ছ। মানে কোনো একটা জিনিস আছে এরকম, এই জিনিসটা এরকম না, তুমি এরকম বাঁকাই দিয়েছো, আলটিমেটলি সেম কথা। বুঝতে পেরেছো বিষয়টা? একটা জিনিস মাথায় রাখবা, প্রথম ও শেষ কার্বনে কোনোদিন শাখা বসে না। শাখা বলতে বোঝাচ্ছি আমি এই অ্যালকাইল মূলক বোঝাচ্ছি, CH3 মূলক অথবা C2H5 মূলক, C3H7 মূলক, দ্যাট মিনস অ্যালকাইল মূলক। তোমরা অ্যালকাইল মূলক সম্পর্কে জানো, অ্যালকাইল মূলক মানে কি CnH2n+1 মূলক, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ তুমি এখানে C1 বসালে এটা পাবা H3 মূলক, C2H5 মূলক। এই অ্যালকাইল মূলক কখনো প্রথম ও শেষ কার্বনে বসে না শাখা হিসেবে, এটা মাথায় ঢুকায় রাখো। কাজেই এটা হচ্ছে প্রথম কার্বন, যেখানে বসবে আমরা সেই শাখাটাকে বলি প্রথম কার্বন। কাজেই এখানে কোনো দিন শাখা বসবে না, কাজেই এইটার সমানতা হচ্ছে না। তো এইটার যদি সমানতা না হয় তাহলে কি আমি বলতে পারি যে C2H6 এর সমানতা হবে না? তাহলে কি আমি বলতে পারি যে CH4 এর সমানতা হবে না? আমি কি বলতে পারি না? ডেফিনেটলি বলতে পারি। তাহলে সমানতা হতে গেলে, দ্যাট মিনস চেইন সমানতা হতে গেলে অ্যাটলিস্ট 4 কার্বনের অ্যালকেন হতে হবে, না হলে তুমি চেইন হিসেবে লিখতে পারবা না। তো দেখো আমি 4 কার্বনের অ্যালকেনটা কীভাবে লিখতে পারি, দেখো 4 কার্বনের অ্যালকেন হচ্ছে C4H10। তো আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে দেখো কীভাবে লেখা যায়, CH3 CH2 CH2 CH3। এটাকে বলতেছি আমরা কি, এটাকে বলতেছি আমরা হচ্ছে বিউটেন বলতেছি, এটাকে আমরা বিউটেন। তো এই বিউটেনকে কিন্তু আমরা শাখা হিসেবে লিখতে পারবো। সেটাকে আমরা দেখো CH3 CH, এই যে মাঝখানে করে একটা শাখা বসিয়ে দাও, এইটাকে বলতেছি চেইন সমানতা। চেইন মানে কি, মুক্ত শিকল থাকবে অনেকগুলা, তুমি যত সংখ্যক কার্বন তত সংখ্যক কার্বন লিখতে পারবা। বুঝতে পেরেছো বিষয়টা? মুক্ত শিকল থাকবে। তাহলে দেখো এই যে তুমি এটাকে লিখতে পারছো কি, তাহলে এইটা হচ্ছে আমাদের চেইন সমানতা। কারণ কি তুমি এই জিনিসটাকে শাখা হিসেবে লিখতে পারছো, এই জিনিসটাকে তুমি শাখা হিসেবে লিখতে পারছো। এখন তুমি যদি বলতে পারো যে ভাইয়া আমি এটা এখানে দিয়ে দেবো, দেখো তুমি যদি এটা এখানে দিয়ে দাও, যদি এটা এখানে দিয়ে দাও, যদি এটা এখানে দিয়ে দাও, তো এটা এখানে দেওয়া যে কথা, এটা এখানে দেওয়া সেম কথা। যেটা বললাম যে তুমি যখন দুইটাই দিয়ে দেবা তখন কিন্তু কি শাখা হিসেবে গণ্য হচ্ছে না। এখন কিন্তু আমি দ্বিতীয় কার্বনের শাখা হিসেবে লিখতে পারছি। কাজেই আমি বলতে পারি যে বিউটেনের সমানতা হচ্ছে কয়টা? 2টা। বিউটেনের সমানতা কয়টা? 2টা। তো এই বিউটেনের সমানতা কীভাবে 2টা ইজিলি বের করা যায় সেটা আমার পরে শিখবো আর কি, এবং সবার শেষে শিখবো যে কোন যৌগ সমানতা কয়টা, কত শর্টে যে বের করা যায় সেটা আমরা শেষে শিখবো। এখন প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে আমাদের শর্টকাট টেকনিক মাথায় রাখা আপাতত দরকার নাই, ঠিক আছে? কারণ আমরা এখন প্রিপারেশন নিচ্ছি ধরো রিটেনের জন্য, ঠিক আছে? রিটেনের জন্য প্রিপারেশন নিলে এমসি অটো হয়ে যায়। তোমার জাস্ট কিছু টেকনিক জানা লাগবে এমসিকের জন্য, সেগুলো পরে দিয়ে দেবো। আপাতত কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। কাজেই আমরা বলতে পারি এটা সমানতা 2টা, এবং বাকি এই জিনিসটার সমানতা নাই, তার মানে এটা সমানতা আসলে বলতে পারি একটা, মানে এ নিজেই সমানতা। CH4 এর সমানতা CH4, এর সমানতা নাই আসলে। বুঝতে পারছো বিষয়টা? কাজেই এই যে CH4 C2H6, কাজেই এটা পরীক্ষা দিবে না, তোমার দিলে পরীক্ষা বিউটেন থেকে দিবে। বিউটেনের সমানতা কয়টা? 2টা। পেন্টেনের সমানতা আবার 5টা কি 6টা হয়, তো ভেঙে দেখবো আর কি আস্তে আস্তে, আমরা সেটা পরে দেখবো। জাস্ট এখন আপাতত বুঝে রাখছি চেইন সমানতা আসলে কি, চেইন সমানতা মিনিং কি আসলে। এর পরবর্তী আমরা শিখবো যে অ্যালকেনের সমানতা কীভাবে বের করতে হয়, অ্যালকিনের সমানতা কীভাবে বের করতে হয়, অ্যালকাইনের সমানতা, অ্যালকোহলের সব কিছু বের করবো। বাট আপাতত এখন জেনে রাখছি যে এই ডেফিনেশনগুলো আসলে কি, যাতে আমার পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারি। ওকে,
আচ্ছা এবার দেখো অবস্থান সমানতা। আচ্ছা অবস্থান সমানতা আসলে কি? অবস্থান সমানতাটা হচ্ছে যে দেখো এখানে লিখেছি দ্বিবন্ধন বা কার্যকারী মূলক, দ্বিবন্ধন হতে পারে অথবা ত্রিবন্ধন হতে পারে অথবা কার্যকারী মূলকের অবস্থানে পরিবর্তন হবে। অবস্থান সমানতা মানে কি? অবস্থান পরিবর্তন হবে। কিসের অবস্থান? কার্যকারী মূলকের অবস্থান পরিবর্তন হবে। তারপরে কিসের পরিবর্তন হবে? তারপরে লিখেছি দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পরিবর্তন হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে যদি বলি যে বিউটেন 2, তাহলে তুমি কি করবা? CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটাকে তুমি বলবা কি? 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে, তাই তুমি বলবা কি 1 2 3 4, 4 কার্বন হলে বিউট 2N, বিউট 2N। নামকরণ তোমরা পারবা, আই থিঙ্ক এগুলো খুব সহজ নামকরণ, যেহেতু তোমরা এখন অনেকটা আগাই গেছো, কাজে নামকরণ এখন আসলে নতুন করে শেখানোর কিছু নাই। তাহলে যেটা বললাম এটা কি বিউট 2N অথবা বিউটেন 2। তো এখন এই বিউটেন 2-র ক্ষেত্রে আমরা যদি সমানতা চিন্তা করতে চাই যে অবস্থান সমানতা, যেটা বললাম অবস্থান সমানতা কী হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা কার্যকারী মূলকের অবস্থান পরিবর্তন হবে। তাহলে এটাকে আমি অবস্থান পরিবর্তন কীভাবে লিখতে পারি? এই এখানে দ্বিবন্ধন আছে, তো এই দ্বিবন্ধনটা আমি দেখা যাচ্ছে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এরকম দিয়ে দিই, তাহলে আমাদের এখানে হচ্ছে 2 কার্বন, আর এখানে হচ্ছে এখানে একটা হবে, এখানে হচ্ছে আমাদের 2টা হবে, এখানে 3টা হবে। দেখো এখানে ছিল কি তোমার আসলে বিউটেন 2 আর এখানে কি বিউটেন 1, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এটা কি বিউট 2N আর এটা কি বিউট 1N, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এই বিউটেনের সমানতা কয়টা হবে? অবস্থান সমানতা। যদি বলি বিউটেনের অবস্থান সমানতা কয়টা, তখন 2টা। আর যদি বলি বিউটিনের সমানতা কয়টা, তখন বুঝে নিবা যে বিউটিনের সমানতা লেখা যেতে পারে চেইন সমানতা। বিউটেনের কয়টা চেইন সমানতা হতে পারে সেটা লেখা যেতে পারে। তারপরে বিউটিনের কয়টা অবস্থান সমানতা হতে পারে সেটা লেখা যেতে পারে। বিউটিনের কয়টা কার্যকারী মূলক সমানতা হতে পারে সেটা লেখা যেতে পারে। অর্থাৎ যখন বল বিউটিনের সমানতা কয়টা, তখন বোঝায় বিউটিনের টোটাল সমানতা কয়টা, সেটা এই টোটাল সমানতাই আমরা শেষে শিখব। এখন আপাতত জানছি কি বিউটিনের অবস্থান সমানতা 2টা। আর যদি বলি বিউটিনের টোটাল সমানতা কয়টা, তখন এই 5টা জিনিসে লেখা যেতে পারে। অর্থাৎ বিউটেনের চেইন সমানতা কয়টা হতে পারে, বিউটেনের কার্যকারী মূলক সমানতা কয়টা হতে পারে, বিউটেনের মেটামরিজম কয়টা হতে পারে, সব মিলিয়ে হচ্ছে বিউটেনের টোটাল সমানতা। আর যখন বলো বিউটেনের অবস্থান সমানতা কয়টা, তখন তুমি বলো বিউটেনের অবস্থান সমানতা 2টা। আর যেটা বললাম যে প্রোপিন কিন্তু হবে না, কারণ অ্যাটলিস্ট আমাদের দেখলাম যে 4 কার্বন না হলে সমানতা হয় না, বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, তাহলে দেখলাম যে অবস্থান সমানতার আমরা দ্বিবন্ধন দিয়ে দেখলাম। একই রকমভাবে আমি এখানে হাইড্রোজেন কমাই দিয়ে, আমি যদি হাইড্রোজেন কমাই দিয়ে এখানে ত্রিবন্ধন দিই, তাহলে আমি ত্রিবন্ধন দিয়ে কিন্তু লিখতে পারতাম এটা, যেটা বললাম দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান পরিবর্তন হবে। তাহলে ধরো এখানে আমি হাইড্রোজেন এখানে কমাই দিলাম, এখানে আমি ত্রিবন্ধন দিলাম, এখানে আমি হাইড্রোজেন কমাই দিলাম, দেখো লেখা যেতে পারে এটা অবস্থান সমানতা, বুঝতে পেরেছো বিষয়টা? এবার বললাম কি যে কার্যকারী মূলকের পরিবর্তন হতে পারে। কার্যকারী মূলক ফর এক্সাম্পল আমি এটা লিখতে পারি CH3 CH2 CH2H, এটা লিখলাম, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দেখো এখানে আমাদের এটা কি হচ্ছে 1 2 3, তার মানে কি এটা হচ্ছে প্রোপানল। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি না যে CH3 CHOH CH3 প্রোপানল 2। জাস্ট এইটা 1 নম্বরে ছিল, এটা এখানে থাকা মানে কি আসলে এটা এখানে থাকা মানে এটা আসলে এরকম থাকা যে কথা যেটা বললাম যে ঘুরাই দিলাম, একই কথা। এটা এখানে না দিয়ে আমি এখন 2 নম্বরে দিলাম। জাস্ট কি বললাম যে কার্যকারী মূলকটা চেঞ্জ করে দিলাম, আগে 1 নম্বর হাতে ছিল এখন 2 নম্বর হাতে। মূলকের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, মূলকের অবস্থানের পরিবর্তন, দ্যাট মিনস অবস্থান সমানতা। এখন আমি যদি এখানে ক্লোরিন দিতাম তাও হতো, বুঝতে পেরেছো? জাস্ট বললাম যে একটা এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা। এখানে ধরো NO2 দিলাম হতো, এখানে NH2 দিতাম হতো, বুঝতে পেরেছো বিষয়টা? কাজেই আমি একটা স্যাম্পল দেখাচ্ছি জাস্ট, বাকিগুলো তোমরা পারবা আই থিঙ্ক। তাহলে যেটা বললাম যে দ্বিবন্ধন অথবা কার্যকারী মূলক সেটা কি? অ্যালডিহাইড আছে, কিটোন আছে, তারপরে তোমার হচ্ছে অ্যামিন আছে, ঠিক আছে, হ্যালোজেন আছে। তো এই যে এই বিষয়গুলো আর কি, এই সবগুলোই কার্যকারী মূলক। এই কার্যকারী মূলকের অবস্থান পরিবর্তন হবে এবং সেটাকে আমরা বলতেছি কি যে তোমার অবস্থান সমানতা। ক্লিয়ার না ব্যাপারটা? তো আই থিঙ্ক আমরা এখন চেইন সমানতা, অবস্থান সমানতা সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কার্যকারী মূলক সমানতা। আচ্ছা, তো কার্যকারী মূলক সমানতার ভিতরে আসলে অনেক স্টেপ হতে পারে। তো জেনারেলি 3 ধরনের যৌগ আসলে কার্যকারী মূলক সমানতার ভিতরে আসে। সেটা কি আমি একটু পাশে লিখি, দেখো যে অ্যালকেন যুক্ত অক্সিজেন, অ্যালকেনের সংকেত কি CnH2n+2, অ্যালকেন যুক্ত অক্সিজেন। তারপরে যখন লিখবো আমরা অ্যালকিন যুক্ত অক্সিজেন,
তারপরে আরেকটা লিখবো হচ্ছে অ্যালকিনযুক্ত ডাবল অক্সিজেন। এই সমস্ত যৌগগুলো মেইনলি কার্যকারী মূলকে কনভার্ট হয়। কার্যকারী মূলক হচ্ছে একটা কার্যকারী মূলক থেকে আর একটা কার্যকারী মূলকে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আগে যারা হচ্ছিল কি জাস্ট মূলকের পরিবর্তন হচ্ছিল, মূলকটা চেঞ্জ হচ্ছিল না, ঠিক না? আমি যখন লিখছিলাম এটা কার্যকারী মূলক বা দ্বিবন্ধন, এটা পরিবর্তন হচ্ছিল না, জাস্ট অবস্থানে পরিবর্তন হচ্ছিল। আর এখন এই মূলকটাই চেঞ্জ হয়ে যাবে, সেটাই কার্যকারী মূলক সমানতা। ফর এক্সাম্পল আমি যেটা বললাম আর কি, যে দেখো এখানে লিখেছি অ্যালকেনযুক্ত অক্সিজেন। অ্যালকেন দ্যাট মিনস আমি যদি এখন লিখি C3H8O, দেখো অ্যালকেন না এটা, আমি C3 বসা এখানকে 8 পাবো না, দেখো অ্যালকেনযুক্ত অক্সিজেন। তো ছোট্ট করে একটু পাশে লিখে রাখো যে অ্যালকেনযুক্ত অক্সিজেন হলে সমানতা হয় অ্যালকোহল ও ইথার, অ্যালকোহল ও ইথার হয়। যদি অ্যালকেনযুক্ত অক্সিজেন বলি তাহলে দুই ধরনের সমানতা হয়, সেটা হচ্ছে কি অ্যালকোহল আর ইথার হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে এইটার আমি যেটা লিখলাম আর কি, এটা একটু ভাঙে। তাহলে দেখো অ্যালকোহল 3 কার্বনের অ্যালকোহল কী হবে? CH3 CH2OH। দেখো প্রোপানল 3 কার্বনের কি অ্যালকোহল, এবং আরেকটা হবে কি ইথার। তাহলে ইথার তুমি যখন বলবো তখন এখানে ও দিলা, ও দেওয়ার পরে তুমি এখানে এইটা দিবা, দেওয়ার পরে এখানে কি CH3, এখানে হবে CH2CH3, অর্থাৎ এক পাশে 2 কার্বনের অ্যালকাইল মূলক আর এক পাশে 1 কার্বনের অ্যালকাইল মূলক, সেইটাকেই আমরা বলতেছি কি ইথার। তাহলে খেয়াল করো আমাদের এখানে কার্যকারী মূলকের আসলে কি, কার্যকারী মূলক যেটা বলতেছি এই কার্যকারী মূলকের দেখো চেঞ্জ হয়ে গেছে না, যে একটা কার্যকারী মূলক ছিল এখানে অ্যালকোহল ছিল আর এখানে ইথার গ্রুপ হয়ে গেছে, অর্থাৎ কার্যকারী মূলকের পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দেখো এখানে কার্যকারী মূলক সমানতা কয়টা হবে? এটার 2টা। দেখো এইটা আমরা আর একটাভাবে লিখতে পারতাম, সেটা কীরকম দেখো, আমি যদি একটু দেখাই এখানে যে CH3O CH2CH3, দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম জিনিস না, এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস না। আমি এই কারণ হিসেবে লিখতে চাচ্ছি, দেখো ROR, এই যে এই পুরো জিনিসটার নাম হচ্ছে অ্যালকক্সি, OR মানে হচ্ছে অ্যালকক্সি আর আরতে হচ্ছে অ্যালকেন, এটার নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। ফর এক্সাম্পল আমি এখানে বলি যে এইটাই যে এতটুকুর নাম হচ্ছে মিথক্সি, এটা না হবে মিথক্সি, এটা হচ্ছে ইথেন, মিথক্সি ইথেন। বুঝতে পেরেছো? আমি আবার বলি, এটা নাম হবে মিথক্সি ইথেন। আর এইটার নাম কি দেখো, এটার নাম হবে হচ্ছে যে তোমার ইথক্সি মিথেন। কাজে যখন আমি বলতাম যে এই যৌগ টোটাল সমানতা কয়টা, তখন কিন্তু তার ভিতরে এটাও চলে আসতো। কিন্তু যখন বলছি কার্যকারী মূলক সমানতা কয়টা, তখন কিন্তু আমি এটা লিখতে পারছি না, কারণ এই যে আমার কিন্তু এই মূলক আর এই মূলক কিন্তু সেম, অর্থাৎ এটা ইথার মূলক, এটা ইথার মূলক। যেটা বললাম যে কার্যকারী মূলক হওয়ার জন্য কি একটা মূলক থেকে আরেকটা মূলকে কনভার্ট হওয়া লাগবে, কিন্তু এখানে মূলকের চেঞ্জ হচ্ছে না দুটার মধ্যে। তাই এইটা কিন্তু কার্যকারী মূলক সমানতা না, কিন্তু আমি যখন টোটাল সমানতা বলবো তখন কিন্তু এটাও আমাদের নিতে হবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। একই রকমভাবে আমি যখন অ্যালকিনযুক্ত অক্সিজেন করব তখন কিটন হয়, তারপরে ইনাল হয়। পরীক্ষায় আসলে এই 3টাই দেয়, আসলে চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, তো এই যে আমি যদি বলি অ্যালকিনযুক্ত অক্সিজেন, তোমরা এগুলো পারবা, আই থিঙ্ক মোটামুটি শিখেছো হয়তো অনেকেই। যে আমি যখন বলবো অ্যালকিনযুক্ত অক্সিজেন, তখন এটা হয় হচ্ছে অ্যালডিহাইড হয় কিটোন, আর একটা হয় ইনল, পাশে একটু লিখে রাখো ইনল। তো আমি যখন বলবো যে এখানে ধরো C3, এখানে যদি বলি H6, তাহলে কিন্তু আমাদের এখানে কি CHO গ্রুপ আসবে, CO গ্রুপ আসবে এবং ইনল গ্রুপ আসবে, তো ইনলটাকে এসে একটু পরে বোঝাচ্ছে। দেখো তাহলে 3 কার্বনের অ্যালডিহাইড কেমন হবে? CH3, তারপরে এখানে CH2, এখানে হবে CHO। বুঝতে পেরেছো? এরপরে যদি বলি আমি 3 কার্বনের কিটোন, তাহলে মাঝখানে তুমি CO দিয়ে দাও, তো ব্যাক কার্বনে দিবা। এখানে ধরো তুমি দেখো এই যে আমাদের এখানে অ্যালডিহাইড 3 কার্বনের কিটোন বের হয়ে গেল। এবার দেখো ইনল যেটা হচ্ছে, সেটা কি? ইনল হচ্ছে যে ইনল মানে হচ্ছে যে তোমার যেখানে অ্যালকিন এবং অ্যালকোহলের সমন্বয় থাকবে। ফর এক্সাম্পল আমি এরকম লিখতে পারি, সেটা হচ্ছে CH3 CH⋯CHOH। দেখো ইনল, অর্থাৎ যেখানে আমাদের দ্বিবন্ধনও থাকবে এবং অ্যালকোহল গ্রুপও থাকবে, সেইটাকে বলবো আমরা কি ইনল। এবং ইনলটাকে লিখতে হয় কিভাবে? জেনারেলি তোমার এখানে অনেক কিছু থাকে, শেষে এখানে তোমার দ্বিবন্ধন দিয়ে এই জায়গাটা এরকম দিয়ে দিবা, বাকিটা ফিল আপ করবা। বুঝতে পেরেছো? বিষয়টা ভাঙলেই পেয়ে যাবা তোমরা। তাহলে দেখো এখানে আমাদের সমানতা কিন্তু 3টা, এটা সমানতা কি 3টা। বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার কি?
তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু ইনলের কার্যকারী মূলক আলাদা, অ্যালডিহাইডের কার্যকারী মূলক আলাদা, কিটোনের কার্যকারী মূলক আলাদা, তাই আমরা বলতে পারি পরস্পরের কার্যকারী মূলক সমানতা। ক্লিয়ার না ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা দেখবো মেটামারিজম। তো মেটামারিজমটা আসলে খুবই সহজ, এতক্ষণ যা শিখে এসছি ওর ভিতরে আসলে কনসেপ্টটা লুকায়িত আছে, তো সেটা আমি একটু বোঝাই দিই। দেখো তো মেটামারিজমটা কি, দেখো আমরা একটু আগে দেখলাম যে এরকম লিখছিলাম আমরা CH3, এই যে CH2 CH3, এবং আমি বলছিলাম এটার আরেকটা সমানতা হতে পারে, সেটা হচ্ছে কি যে এখানে লিখবো CH2 CH3 আর এখানে এক কার্বন লিখবো, একটু আগে বলছিলাম, এবং সেটা কিন্তু টোটাল সমানতার ভিতরে আসে, কিন্তু সেটা কার্যকারী মূলকের ভিতরে আসে না। তাহলে এটা কিসের ভিতরে আসে? এটা আসলে মেটামারিজমের ভিতরে। মেটামারিজম বলতে বোঝাচ্ছি যে আমাদের যে কার্যকারী মূলকটা থাকবে সেই কার্যকারী মূলকটা সেম থাকবে, পরিবর্তন হবে না। কার্যকারী মূলকটা পরিবর্তন হবে না, জাস্ট কার্যকারী মূলকের এই পাশে আর এই পাশে, অর্থাৎ দুই পাশে অ্যালকাইল মূলকের পরিবর্তন হবে। কি বললাম? অ্যালকাইল মূলকের পরিবর্তন হবে, আর এর পরিবর্তন মাথায় ঢুকায় রাখো। আর এর পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি? দেখো এই পাশে আমাদের ডান হাতে হচ্ছে 1 কার্বনের অ্যালকাইল মূলক, এবং এখানে কি 2 কার্বনের অ্যালকাইল মূলক। আবার এখানে দেখো ডান পাশে কিন্তু 2 কার্বনের অ্যালকাইল মূলক, আর এ পাশে কি 1 কার্বনের অ্যালকাইল মূলক, অর্থাৎ কি ইন্টারচেঞ্জ হয়ে গেছে না? ধরো আমি এরকম ছিলাম, আমি এখন ঘুরে গেছি, বুঝতে পেরেছো বিষয়টা? মানে আমি এখন এই পাশে দাঁড়ায় থাকলে যেরকম বৈশিষ্ট্য বহন করব, আমি যদি ঘুরে যাই তাহলে আমি আলাদা বৈশিষ্ট্য বহন করব। দ্যাট মিনস সমানতা। আমি কতভাবে ঘুরতে পারি, এখানে জাস্ট 2 ভাবে দেখানো হয়েছে, 2 ভাবে ঘুরতে পারি, বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মেটামারিজম। তাহলে কখন হতে পারে মেটামারিজম? আর একটা জিনিসের ক্ষেত্রে হতে পারে, যেটা একটু আগে শিখলাম, যে আমরা যদি এই জায়গাটা CO দিয়ে দিই, এই জায়গাটা CO, তাহলে কী হয়ে যাবে আমাদের? দেখো তো CO যদি দিয়ে দিতাম তাহলে কি হতো বলো তো? এটা কিটোন না? তাহলে CO দিয়ে দিলে কিটোন হবে। তাহলে এখন আমি জায়গাটা CO দিয়ে দিই, কিটোন। তাহলে এই যে COর এই পাশে 1 কার্বন আর এই পাশে 2 কার্বন, এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, অর্থাৎ কার্যকারী মূলকটা সেম থাকবে, 2 পাশে অ্যালকাইল মূলকটা চেঞ্জ হবে। দ্যাট মিনস সেটাই মেটামারিজম। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। আমি জাস্ট এখানে কিন্তু কোনটার সমানতা কয়টা এসব শিখছি না, আমি আবার বলছি, এখানে জাস্ট ডেফিনেশনটা শিখছি, বুঝতে পেরেছো বিষয়টা? কোনটার সমানতা কি এটা আমরা ডেফিনেশনটা শিখছি। কাজেই একটা যৌগের কয়টা সমানতা হতে পারে সেটা বিষয়ে ভিডিও থাকবে, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট আমাদের ডেফিনেশনটা ক্লিয়ার থাকা লাগবে। তোমার যদি পার্টিকুলারলি বলে দেয় পেন্টিনের অবস্থান সমানতা কয়টা, তখন তোমার তো সেইগুলো দেখাতে হবে পরীক্ষার হলে না। যদি তোমাকে বলে যে অ্যালকোহলের অবস্থান সমানতা কয়টা হতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি কীভাবে লিখবা, এরকম আর কি। কাজে আমাদের ডেফিনেশনটা জেনে রাখতে হবে। এবং সর্বশেষে লিখেছি দেখো টোটোমারিজম। টোটোমারিজমের একটা নাম আছে, সেটা হচ্ছে গতিশীল সমাণু। তো এটার নাম আছে গতিশীল সমাণু। তো এই গতিশীল সমাণু জিনিসটা কি আমি একটু বোঝাই। তো এই গতিশীল সমাণুর ক্ষেত্রে আসলে কেমন হয়, যে ধরো এখানে CH3, এখানে এরকম আর কি। ধরো এখানে আছে তোমার কাছে কি আছে? কিটোন। এই কিটোনটাকে এমনভাবে রূপান্তরিত করতে হবে যেন 2টা মূলকে মোড় নেয়, 2টা মূলক, বুঝতে পেরেছো? আমি আবার বলি, এখানে দেখো এখানে আছে শুধুমাত্র একটা মূলক, এইটাকে এমনভাবে ভাঙতে হবে যেন 2টা মূলকে মোড় নেয়, সেটাকে আমরা বলবো টোটোমারিজম। তাহলে সেটা কীভাবে সম্ভব খেয়াল করো, আমরা একটু যদি ভেঙে দেখাই, যে এখানে CH3, এখানে আমাদের CO, এখানে CH, এখানে H। এবার একটু খেয়াল করো, এবার একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখো, খেয়াল করো যে আমাদের এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে যে এই কার্বনটা পজিটিভ হয় আর এটা হচ্ছে নেগেটিভ হয়। তোমরা জানো কিটোনটা নিজেদের ভিতর ভাঙে, আমি ভাঙাভাঙি নিয়ম কিন্তু শিখাইছি, কিটোন নিজেদের ভিতর ভাঙে। তো এইটা যখন পজিটিভ আর এটা যখন নেগেটিভ হচ্ছে, তখন দেখো যে আমাদের এই পাশের কার্বনের যে হাইড্রোজেনটা আছে, এখানে 2 আছে আসলে মেইনলি, যখন এই পজিটিভ নেগেটিভ হয় এবং এই হাইড্রোজেনটা কি হয়, এই হাইড্রোজেনের এই বন্ধনটা এখানে দিয়ে দেয়। হাইড্রোজেন যখন বন্ধনটা দিয়ে দেয় তখন এটা প্লাস হয়ে যায়। তোমরা জানো যে যখন সোডিয়াম যখন ইলেকট্রন দিয়ে দেয় তখন কি সোডিয়াম কি হয়ে যায়? সোডিয়াম প্লাস হয়ে যায়। কাজে এখানে দেখো যখন বন্ধনটা দিয়ে দিচ্ছে, ওর যখন হাতটা দিয়ে দিচ্ছে, তখন হাইড্রোজেনটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। কাজেই আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো, যে CH3C, এখানে হবে ধরো তোমার এখানে ডাবল বন্ড, কারণ যখন এই বন্ধনটা দিয়ে দিচ্ছে তখন এই হাইড্রোজেনটা প্রোটন হয়ে যাচ্ছে। এই প্রোটনটা তাহলে কার কাছে যেতে চাই? এই প্রোটনটা আমাদের এই অক্সিজেনের কাছে যেতে চাই। তাহলে যখন এই অক্সিজেনের কাছে যাবে তখন তো 2 হাত থাকার দরকার নাই, রাইট? তখন এখানে 1 হাত হয়ে যাবে, এই যে
আর যখন এই হাইড্রোজেনের হাতটা যখন এখানে দিয়ে দিচ্ছে তখন এই প্লাস থাকারও দরকার নাই, কারণ এখানে এই হাতটা আসলে বোঝায় নেগেটিভ কিছু, নেগেটিভ। দ্যাট মিনস আমি যদি বলি OH আয়ন, এটা যেরকম কথা, আমি যদি বলি এটা সেম কথা, এটা আসলে বোঝায় নেগেটিভিটি। তাহলে আমি যখন এখানে দিয়ে দিব তখন এই নেগেটিভটা উঠে যাচ্ছে এবং এই পজিটিভটা এবং এই প্লাস দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং হাতটা থাকার দরকার হচ্ছে না, কারণ হাইড্রোজেন তো এখানে যখন থাকতেছে তখন দেখো একটা হাত পূরণ করে দিচ্ছে। তাহলে এই যে আমরা এটাকে বলতেছি কি যে টোটোমারিজম, অর্থাৎ একটা মূলক আছে সেই মূলক থেকে আমাদের দুইটা মূলকে কনভার্ট হয়েছে, একটা হচ্ছে দ্বিবন্ধন আর একটা হচ্ছে অ্যালকোহল। দ্যাট মিনস ইনল। বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার না ব্যাপারটা? ওই যে কার্যকারী মূলকে করার সময় যারা দেখছিলাম যে ইনল করাইছিলাম, ইনল, তো ওই যে তোমার জাস্ট একটা পার্ট আর কি, যে এর সাথে অ্যালডিহাইড ছিল, কিটোন ছিল, হ্যাঁ, এবং পাশাপাশি যে ইনল হয়েছিল ওই ইনলের পার্টটাই কিন্তু আমরা বলতেছি কি মেটামারিজম। বুঝতে পেরেছো বিষয়টা? তো আই থিঙ্ক বলতে পেরেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আসলে অর্গানিক কেমিস্ট্রি এরকমই, যদি তুমি ভেঙে সেরে বুঝতে চাও ক্লাস ডিউরেশন বড় হবেই। ওকে, তো সমানতার ভিতরে দেখো গাঠনিক সমানতা, ডিস্টরের সমানতা আছে। আই থিঙ্ক গাঠনিক সমানতার ভিতরে যতগুলো ডেফিনেশন আছে এবং আমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি আমার বিশ্বাস। এর পরবর্তী লেকচারে আমি জ্যামিতিক সমানতা ও আলোক শক্তির সমানতা বিষয়ে আলোচনা করব, সেই বিষয়ে একটা ভিডিও থাকবে। এবং এই ভিডিওর পরে আমি যেটা করাবো সেটা হচ্ছে কি যে তোমার অ্যালকেনের কয়টা সমানতা লেখা যেতে পারে, যেমন অ্যালকেনের ভিতরে থাকতে পারে হেক্সেন, তারপরে হচ্ছে তোমার পেন্টেন, তারপরে অ্যালকিন করব এরকম পেন্টিন, হেক্সিন, তারপরে অ্যালকোহল করব, ইথার করব, অ্যামিন করব, এরকম দেখা যাচ্ছে আমরা মোটামুটি বাছাইকৃতভাবে 10 থেকে 12টা যৌগের সমানতা করব, যে এটা কয়টা সমানতা দেয়, শর্টকাট সহ বিশ্লেষণ সহ শিখবো। জাস্ট ওখানে শিখবো টোটাল সমানতা, আর এখানে শিখলাম জাস্ট ডেফিনেশনগুলো। ঠিক আছে? তাহলে আমাদের এই জ্যামিতিক সমানতা, আলোক শক্তির সমানতা ক্লাসের পরেই কিন্তু এটা চলে যাবো। তো আমার বিশ্বাস যে এই যে ধারাবাহিকভাবে যে সমানতার ক্লাসগুলো আপলোড করছি সেটা তোমরা দেখো, তাহলে আমার বিশ্বাস যে সমানতার টপিকে তোমার সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো? তো আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আজকের এই ক্লাসটা তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর আমার ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।